আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শাহরিয়ার মাহমুদ শাহেদ। আমি পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো আজকের এই শর্ট লেকচারে আমরা আলোচনা করব আমাদের সেলের আবরণ, অর্থাৎ আমরা যদি সেলের আবরণ সম্পর্কে বলি, সেলের যে মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন যেটা বলে থাকি, সেই সম্পর্কে কয়েকটা মডেলই আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। যেমন সর্বপ্রথম যদি আমরা স্যান্ডউইচ মডেল বলি, তারপর হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল, তারপর সর্বশেষ বর্তমানে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে আমাদের ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলের অপর নাম হচ্ছে আইসবার্গ মডেলও বলা হয়ে থাকে। তো প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে আমরা দেখছি যে মডেলগুলোতে প্লাজমা মেমব্রেন অথবা সেল মেমব্রেনের কথা, বাইলেয়ারের কথা বলা হচ্ছে। বাইলেয়ার মূলত হচ্ছে বাইলেয়ার বাইলেয়ার শব্দটিকে আমরা যদি বিশ্লেষণ করি, বাই মানে হচ্ছে দুই, লেয়ার হচ্ছে স্তর, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই বলা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন হচ্ছে দুইটি লেয়ারে বিভক্ত। এখন আমি আজকে এই প্রশ্নটার উত্তর দিতে চাচ্ছি যে কেন দুইটা স্তরই প্রয়োজন, একটা স্তর হলে সমস্যা কী হতো। আর এক্ষেত্রে আমরা সবচেয়ে প্রচলিত ফ্লুইড মোজাইক মডেলের আলোকেই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব। এখন এই মুহূর্তে আমি ভিউয়ার্সদেরকে বলবো, তোমরা ভিডিওটা পজ করে নিজেরা একটু চিন্তা করো কেন দুইটা স্তরের প্রয়োজন। আমি সামনেটা নিয়ে আলোচনা করছি। ওকে, আশা করি তোমরা অনেকে চেষ্টা করেছো। এখন দেখো তোমাদের চিন্তাটা আমার অ্যান্সারের সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ অথবা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। আচ্ছা, ফসফোলিপিড বাইলেয়ার অর্থাৎ আমাদের সেল মেমব্রেনের দুইটা যে লেয়ার, এখন আমরা দেখব কেন আমাদের বাইলেয়ার বলতে কী বোঝানো হচ্ছে বা ফসফোলিপিড বাইলেয়ার বলতে কী বোঝানো হচ্ছে। ফসফোলিপিড বাইলেয়ার আমাদের সেল মেমব্রেনে, আমরা সেল মেমব্রেন আঁকি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ফসফোলিপিড অণুগুলো রয়েছে একটার সাথে সংযুক্ত অবস্থায়। এটাকে আমরা ফসফোলিপিড অণু বলতে পারি, প্রত্যেকটা আলাদা আলাদা অংশকে। এখন একটা ফসফোলিপিড অণুকে যদি আমরা আলাদা করে দেখি, কি দেখতে পাবো? দেখতে পাবো এর দুটি অংশ। একটা হচ্ছে উপরে হেড, এটাকে আমরা বলতে পারি ফসফেট হেড, ফসফেট হেড, ফসফেট হেড। আর এই অংশটাকে বলতে পারি আমরা লিপিড টেইল, লিপিড টেইল। অর্থাৎ আমরা ফসফোলিপিড বাইলেয়ারের ফসফোলিপিড একটা অণুকে এখানে নিয়ে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি একটা ফসফোলিপিড অণুর দুইটা অংশ, একটা হচ্ছে ফসফেট হেড এবং একটা হচ্ছে লিপিড টেইল। আচ্ছা, ফসফেট হেড আর লিপিড টেইল এই দুইটার মধ্যে পার্থক্য কী? একটা বেসিক পার্থক্য হচ্ছে ফসফেট হেড যে অংশটা সেটা হচ্ছে আমাদের পানিগ্রাহী, অর্থাৎ সেটা হচ্ছে হাইড্রোফিলিক। এখন ভাইয়া, হাইড্রোফিলিক অর্থটা কী? ফিলিক মানে হচ্ছে আকর্ষী, অর্থাৎ আমার এই অংশটা হচ্ছে পানি আকর্ষী, পানিকে আকর্ষণ করবে, সে চায় পানি সংস্পর্শে থাকতে। এবং যে লিপিড টেইল, এটা হচ্ছে পানি বিকর্ষী, পানি বিকর্ষী, অর্থাৎ সে পানি থেকে দূরে থাকতে চাচ্ছে, অর্থাৎ তার পানির প্রতি ফোবিয়া আছে। আমাদের যেমন ফোবিয়া থাকে না বিভিন্ন বিষয়ের উপর, তেমনি এরও ফোবিয়া আছে, পানি থেকে সে দূরে থাকতে চায়। আমরা জানি যে হাইড্রোফোবিয়া যাদের জলাতঙ্ক রোগ হয় তারা পানির সংস্পর্শে থাকতে চায় না, তারা হাইড্রোফোবিয়া রোগে ভুগে। তো পানি বিকোষী, তাই আমরা এই অংশটাকে বলছি হাইড্রোফোবিক। এখন ভাইয়া এই অংশটা তো হাইড্রোফোবিক বুঝলাম, তো এটা কাকে আকর্ষণ করবে? যেহেতু এটা লিপিড, তাই এটা হচ্ছে লিপিড অংশকে আকর্ষণ করবে। অর্থাৎ আমরা যদি এটাকে বলি লিপোফিলিক বা লাইপোফিলিক, যেটাই বলি, অর্থাৎ সে পানিকে ভয় পায় কিন্তু লিপিডকে আবার আকর্ষণ করতে চায়। তো আমরা ফসফোলিপিড বাইলেয়ারের একটা ফসফোলিপিড অণুর দুইটা অংশ এবং তাদের মধ্যে বেসিক পার্থক্যটা বুঝলাম। আচ্ছা, এদের যদি রাসায়নিক গঠন আমি বলতে চাই, যে ফসফেট হেড সেই অংশটাতে থাকে হচ্ছে ফসফেট হেড, সেই ফসফেট হেড অংশটাতে মূলত থাকে হচ্ছে ফসফেট, এবং তার সাথে এই যখন সে টেলের সাথে সংযুক্ত হয় সেখানে গ্লিসারল থাকে, গ্লিসারল। এবং যে লিপিড টেল সেখানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড থাকে।
আচ্ছা, তাহলে আমরা যে ফসফোলিপিড অণুতে দেখতে পাচ্ছি এর এক অংশ হচ্ছে হাইড্রোফিলিক এবং অপর অংশ হচ্ছে হাইড্রোফোবিক, অর্থাৎ হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক দুটো অংশই উপস্থিত রয়েছে। তাই আমরা এটাকে বলতে পারি অ্যামফিপ্যাথিক। কারণ কি এক অংশ হচ্ছে পানি গ্রাহী এবং অন্য একটা অংশ হচ্ছে পানি বিকর্ষী। এখন আমরা চিন্তা করি যে কেন আমরা এখন চিন্তা করবো যে কেন দুইটা স্তর প্রয়োজন, কেন দুইটা স্তর প্রয়োজন। তার আগে আলোচনা করি আমাদের একটা সেল বেসিক স্ট্রাকচার সম্পর্কে। আমরা জানি একটা সেলের ম্যাক্সিমাম প্রায় 70-90%, অর্থাৎ এটা সেলের প্রোটোপ্লাজমে 70-90% হচ্ছে ওয়াটার অথবা পানি, এবং দুটো সেলের মাঝেও ইন্টারসেলুলার স্পেসে পানি থাকে। এখন মেডিকেল টার্মে আমরা কোষের ভিতরকে আইসিএফ, ইন্টারসেলুলার ফ্লুইড, এবং কোষের বাইরের পানিকে তরল অংশকে ইসিএফ বলে থাকি। যেমন কোষের ভিতরের ইন্টারসেলুলার ফ্লুইড অর্থাৎ কোষের ভিতরেও পানি রয়েছে এবং কোষের বাইরেও পানি রয়েছে। কারণ কোষের বাইরে হচ্ছে পানি থাকার কারণ হচ্ছে আমরা যখন ব্লাড ভেসেল দিয়ে হচ্ছে খাদ্য সার কিংবা অক্সিজেন এগুলো নিয়ে আসি, তখন সরাসরি এই ভেসেলগুলো তো কোষে প্রবেশ করতে পারে না, তখন এগুলো অসংখ্য কৈশিক জালিকায় ভাগ হয় এবং এই কৈশিক জালিকা থেকে পরবর্তীতে এই পানির মাধ্যমে কোষের বাইরে যে এক্সট্রাসেলুলার ফ্লুইড, যেমন আন্তঃকোষীয় পানির মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরবর্তীতে কোষের ভিতর প্রবেশ করতে পারে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কোষের বাইরেও পানি রয়েছে, ভিতরেও পানি রয়েছে, স্বাভাবিক। এখন কথা হচ্ছে যদি আমি এখানে একটা লেয়ার দেই, ফসফোলিপিড বাইলেয়ারের বদলে যদি আমি একটা লেয়ার দিই তাহলে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। আমি এখানে একটা লেয়ার দিয়ে আঁকলাম, ওকে ফাইন। তো কোষের ভিতরে রয়েছে পানি এবং কোষের বাইরেও রয়েছে পানি। এখন আমাদের এই যে ফসফেট হেড, এই অংশটা পানির সংস্পর্শে আসতে চায়, ওকে, এটা এক্সট্রাসেলুলার ফ্লুইড অর্থাৎ কোষের বাইরের যে পানি, আন্তঃকোষীয় পানির সংস্পর্শে আসছে, তার কোনো সমস্যা হচ্ছে না, কারণ কি সে পানির সংস্পর্শে থাকতে চায়। কিন্তু আমার যে লিপিড টেইল অংশটা, এটা তো হচ্ছে পানি বিকর্ষী, অর্থাৎ এটা পানির সংস্পর্শে থাকতে চায় না। এখন কোষের ভিতরে তো হচ্ছে 70-90% পানি, অর্থাৎ সে কোনোভাবেই এই পানির সংস্পর্শে থাকতে পারবে না। এই কারণেই আমরা যদি এখানে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে দিই তাহলে কি হচ্ছে, সুবিধা হচ্ছে তখন এই যে আবার যে নিচের লেয়ারের ফসফেট হেডটা পানির সংস্পর্শে থাকছে এরপর লিপিড অংশটাও পানি থেকে দূরে থাকছে, আবার উপরের অংশের লিপিড অংশটা নিচের অংশের লিপিড অংশটার সাথে আর্টিকুলেট করতেছে, অর্থাৎ একটার সাথে সংযুক্ত থাকতে পারছে। এই অবস্থায় তাদের যে হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক প্রান্ত, এই দুইটা অংশের কোনো সমস্যা হচ্ছে না। এই কারণে মূলত আমাদের ফসফোলিপিড বাইলেয়ারের তৈরি। এটা একটা লেয়ারে নয়, বরং দুটো লেয়ারে সজ্জিত। দ্যাট ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।